নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, দেখুন, এক ডাকে অভিষেক এবার হেল্পলাইন চালু করলেন অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দেওয়া ছবিতে এবার এক ডাকে অভিষেক এই হেল্পলাইন দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট করেছেন এবং সেটা গতদিন। কি লিখেছেন এখানে? নির্বাচন পরবর্তী হিংসায়, বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনো ধরনের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন এক ডাকে অভিষেক। হেল্প লাইন নম্বর 7887778877 এবং এই হেল্পলাইন খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। অর্থাৎ যারা নিপীড়িত, লাঞ্ছিত, ঘর ছাড়া, অত্যাচারিত, তাদেরকে এবার অভিষেক ব্যানার্জি আইনি সহায়তা দিবেন। এটা 2026 এক ডাকে অভিষেক। এর আগে এই পোস্টার দিকেও খেয়াল রাখুন, এটা 2022 এক ডাকে অভিষেক। তখনও এই হেল্পলাইন নাম্বার একই ছিল, সেখানেও মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি ছিল। আজকে আমরা কয়েকদিন আগেই শুনেছিলাম কালীঘাটে মমতা ব্যানার্জি এবার জনতার দরবার খুলেছেন। এই মাত্র কয়েকদিন আগে সেখানে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি একসঙ্গে বসবেন। অর্থাৎ পিসি ভাইপো জনতার দরবারে মানুষের কথা শুনবেন, একসঙ্গে দুজনই বসবেন। উদ্দেশ্য মমতা ব্যানার্জির দায়িত্ব শেখানো অভিষেক ব্যানার্জিকে আস্তে আস্তে তুলে ধরা। কিন্তু হঠাৎ করে 2026 এই এক ডাকে অভিষেকে কথার অর্থ দাঁড়ালো এই, এখন থেকে অভিষেক ব্যানার্জি একাই বসবেন, একাই আইনি সহায়তা দিবেন। এর আগে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই জানতো দিদিকে বলো প্রকল্প, দিদিকে বললেই সব সমস্যার সমাধান হয়ে যেত। কজন দিদির হেল্প পেয়েছে বা কটা টেলিফোন দিদিকে বলোর নামে ধরা হয়েছে তার কোনো পরিসংখ্যান বাইরে আসেনি। অনেক টেলিফোন কেটে দেওয়া হয়েছে, মানুষের কথা শোনাও হয়নি। তারপরে এসেছিল দুয়ারে সরকার, দুয়ারে রেশন এবং 2022 সালে এক ডাকে অভিষেক এসেছিল শুধু ডায়মন্ড হারবারের জন্য। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদ, শুধুমাত্র ডায়মন্ড হারবারের মানুষদের জন্য তিনি এক ডাকে অভিষেক প্রকল্প হেল্পলাইন চালু করেছিলেন। তারপরে তো ভোটের আগে আসলো সেবাশ্রয় এবং এই সেবাশ্রয়ের নামে যা ঘটেছে, আসল ঘটনা কি এর পিছনে, সেটা তো ক্রমশ প্রকাশ্য। আর এখন তো দুয়ারে ইডি, সিআইডি, এনআইএ, মানে কলকাতা হাইকোর্টের দুয়ারে এখন পিসি ভাইপো। একের পর এক টানাপোড়েনের মধ্য দিয়ে আইনি গাড়াকলে পড়েছেন পিসি ভাইপো, পার্টিকুলারলি অভিষেক ব্যানার্জি। আজকে কুণাল ঘোষ এ নিয়ে কি বলেছেন আপনারা শুনুন। অভিষেক আমাদের দলের সাংসদ, তিনি এটা ব্যক্তিগতভাবে যদি করে থাকেন ভালো, যদি সেই ফোন করে এত কর্মী যদি তাতে কোনো সাহায্য আইনি পান ভালো। কিছুদিন আগে কল্যাণদাও করেছিলেন। আমরাও যথাসম্ভব যে যার এলাকায় আছে আমরা ঘটনাস্থলে যাচ্ছি, থানায় ছুটে যাচ্ছি, পুলিশকে বলছি। আমি তো এই রোববারও সন্ধ্যাবেলা 2টো থানায় গেছি। তবে এটা দলের কেন্দ্রীয় হেল্পলাইন না, এটা অভিষেকের ব্যক্তিগত কোনো উদ্যোগ। আমি যেহেতু জানি না, আমি না জেনে আমি মন্তব্য করব না। ওয়ার্কিং কমিটিতে যেটা আলোচনা হয়েছিল যে সকলকে
পাশে থাকতে হবে এবং সেখানে যদি সাংসদ হিসেবে বা দলের একজন নেতা হিসেবে অভিষেক একটা হেল্পলাইন চালু করে থাকেন, সেটা তিনি করেছেন। এটা দলের একটা সামগ্রিকভাবে দলের কেন্দ্রীয় হেল্পলাইন না, এটা অভিষেকের ব্যক্তিগত কোনো উদ্যোগ, আমি যেহেতু জানি না, আমি না জেনে আমি মন্তব্য করব না। না, এরকম কোনো আলোচনা হয়নি। ওয়ার্কিং কমিটিতে যেটা আলোচনা হয়েছিল যে সকলকে পাশে থাকতে হবে, কর্মীদের পাশে থাকতে হবে না, আমি ওরকম এক ডাকে ওই রকম আমি যেটা হবে, এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্পলাইন, আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং তৃণমূলের মুখপাত্র তিনি অভিষেক ব্যানার্জির এই এক ডাকে অভিষেক হেল্পলাইন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ওয়ার্কিং কমিটিতে নাকি এটা আলাপই হয়নি এবং তিনি এই ব্যক্তিগত উদ্যোগে যে হেল্পলাইন এক ডাকে অভিষেক, সেটা সরাসরি নাকচ করতে পারেননি, কিন্তু সমর্থনও জানাননি। তবে হ্যাঁ, কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে সারা রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে পারে যারা অত্যাচারিত, সেটা তো খুব ভালো কথা কিংবা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু 2 মাস পরে এসে অভিষেক ব্যানার্জির ঘুম ভাঙল। ভোট পরবর্তী হিংসার জন্য তিনি সোনারপুরে একটা পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। একজন মদ্যপ যিনি দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুবরণ করেছেন, সেটাকে বিজেপির অত্যাচারে নাকি তিনি মারা গিয়েছেন সেটা উস্কে দিয়ে তিনি সোনারপুরে গিয়েছিলেন। পরিবর্তে তিনি খেয়েছিলেন কিল, ঘুষি, চড়। মানুষ জুতা ছুঁড়েছিল, ডিম ছুঁড়েছিল। কিন্তু এই যে পোস্টপোল ভায়োলেন্স যেটা হয়েছে গত ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পরে, তথাকথিত তৎকাল বিজেপি অথবা বিজেপি দ্বারা যারা আক্রান্ত হয়েছে, পুলিশ এবং প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে, অনেককে গ্রেফতারও করেছে এবং যতটা আগে অত্যাচারিত হয়েছে তৃণমূলের কর্মীরা, তার থেকে সংখ্যাটা এখন ধীরে ধীরে কমে আসছে। যখন চৌঠামের পরে আক্রান্ত হয়েছিল তৃণমূলের কর্মীরা, তখন তিনি ঘরে বসেছিলেন, ঘর থেকে বেরোনোর সাহস পাননি। আর আজকে 2 মাস পরে এসে তিনি তাদের পাশে দাঁড়াতে চেয়েছেন। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে তখন যারা তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছিল, 2 মে থেকে 5 মের পরে এই কয়েকদিনের ভিতরে 54 জন বিজেপির কর্মী খুন হয়েছিল তৃণমূল কর্মী দ্বারা। সেদিন মানুষের পাশে দাঁড়ানোর কথা মনে পড়েনি অভিষেক ব্যানার্জির। আজকে এই নির্বাচনের আগে তিনি ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন এবং ফলতাতে বৈদ্যুতিক চুল্লি গড়ার কথা বলেছিলেন। যারা চৌঠা মের পরে বিজেপি হেরে গেলে অনেক মানুষ খুন হবে, তাদেরকে সেখানে পোড়ানো হবে। সত্যিকার অর্থে এবার ডিজে বাজেনি এবং আজকে 2021 সালের পোস্টপোল ভায়োলেন্স যেভাবে হয়েছিল, সেই তুলনায় এবারের পোস্টপোল ভায়োলেন্স নিতান্তই নগণ্য। কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি যদি ক্ষমতা আসতেন, তাহলে কত মানুষ খুন হতো। যাদেরকে খুন করা হতো তারাই আজকে, এবং তথাকথিত তৎকাল বিজেপি যারা এই হিংসার আশ্রয় নিয়েছেন, তার দায়িত্ব অভিষেক ব্যানার্জির। আর তার সেই দায়িত্ববোধ থেকে তিনি আজকে এক ডাকে অভিষেক যে হেল্পলাইন চালু করেছেন, সেটা আসলে মানুষকে কতটা হেল্প করবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এই মুহূর্তে হিংসা খুব সামান্যই ঘটছে। খুব সামান্য কয়েকজন মানুষ, তৃণমূলের যারা নেতাকর্মী, তারা হয়তো আক্রান্ত হয়েছেন, কিন্তু এই মুহূর্তে সেই সংখ্যাটা নিতান্তই হাতে গোনা। কিন্তু তিনি যখন এই হেল্পলাইন চালু করেছেন, ব্যাপারটা বা সময়টা কখন, যখন তিনি নিজেই আইনি গেড়াকলে পড়ে গিয়েছেন।
ইডি, সিবিআই, সিআইডি তাকে সাঁড়াশি চাপে রেখেছেন। ইভেন কলকাতা হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্টও অভিষেক ব্যানার্জিকে চেপে ধরেছে। তিনি যখন জেলে যাবেন কিংবা তা গ্রেপ্তার হতে পারেন, সেই সময় তিনি আইনি সহায়তা দিতে চাইছেন সাধারণ মানুষকে। গতদিন কলকাতা হাইকোর্ট বলেছে রক্ষা কবচ নয়, আগে কণ্ঠস্বরের নমুনা দিন বিধাননগরে গিয়ে। গতকাল ছিল শেষ দিন, 30শে জুন, তার কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। কারণ ডিজে মামলার হুমকি দিয়েছিলেন, সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি যাতে না হয়, রক্ষা কবচ চেয়ে তিনি কোর্টে গিয়েছিলেন, কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট সেই রক্ষা কবচ দেয়নি। কালকে ডেডলাইন পার হয়ে গিয়েছে। এখন সিআইডির আধিকারিকরা বলবে যে তিনি কোঅপারেট করছেন না এবং পরবর্তী নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে আসবে। এমতো অবস্থায় যে কোনো মুহূর্তে তিনি জেলে যেতে পারেন কিংবা গ্রেপ্তার হতে পারেন। আর তিনি যখন জেলে যাবেন, গ্রেপ্তার হতে পারেন, সেই সময় তিনি হেল্পলাইন খুলেছেন, আইনি সহায়তা দিবেন। কাদের মাধ্যমে আইনি সহায়তা দিবেন? অভিষেক ব্যানার্জির নিজের জন্য রয়েছে সেই কপিল সিবাল, অভিষেক মনু সিংভি। একদিনের তাদের ভাড়া হলো 20 লাখ থেকে 40 লাখ। এখানে কল্যাণ ব্যানার্জি হয়তো ম্যাক্সিমাম থাকবেন, যাদেরকে তিনি আইনি সহায়তা দিবেন। কল্যাণ ব্যানার্জিকে উকিল হিসেবে তারা পাবেন, কিন্তু সেটা কি ফ্রি সার্ভিস দিবেন নাকি টাকা নিয়ে দিবেন সেটা তিনি খোলসা করেননি, কিংবা কল্যাণ ব্যানার্জিরাও মুখে বলেননি। অর্থাৎ আজকে যদি কেউ আইনি সহায়তা নিতে চায়, তাহলে ফ্রি অফ কস্ট করা হবে নাকি টাকা দিয়ে করা হবে, এবং টাকা কার হাতে দিতে হবে? কল্যাণ ব্যানার্জিকে দিলে সেই টাকার কাটমানি 75% কি কালীঘাটে পৌঁছবে, অভিষেক ব্যানার্জির পকেটে পৌঁছবে? সেটা আজকে সাধারণ জনতা, যারা অত্যাচারিত, যারা আইনি সহায়তা চান, তারা অবশ্যই নিশ্চিত হতে চাইবেন। কারণ এর আগে অভিষেক ব্যানার্জির করা সেবাশ্রয় যে প্রকল্প, সেই ডায়মন্ড হারবার থেকে নন্দীগ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেখানে মানুষ প্রতারিত হয়েছে। ভুয়ো ওষুধ, ভুয়ো ডাক্তার, তাদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। কেউ নিউরোলজিস্ট, কেউ ইউরোলজিস্ট, কেউ নেফ্রোলজিস্ট, কেউ ডিএম কার্ডিওলজি, এই সমস্ত পরিচয় দিয়ে ভুয়ো ডাক্তারি করে, ভুয়ো মেডিসিন দিয়ে মানুষকে সহায়তার নামে প্রতারণা করা হয়েছে মানুষের সাথে। আজকে মানুষ এটা স্বচক্ষে দেখেছে, আর এই সম্পর্কে বিশদে আরও সামনে আসছে আগামী দিনে। সেবাশ্রয় প্রকল্পের নামে মানুষকে চেট করা হয়েছে। আজকে অভিষেক ব্যানার্জিকে মানুষ সত্যি সত্যি কি বিশ্বাস করে? টাকা দিবে আইনি সহায়তার নামে, আর সেই টাকা কালীঘাটে পৌঁছে যাবে। অভিষেক ব্যানার্জির পকেটে পৌঁছে যেতে দেরি লাগবে না, সময় লাগবে না, কারণ পার্টি ফান্ড ফ্রিজ হয়ে গিয়েছে। অভিষেক ব্যানার্জিরা এখন অর্থ সংকটে। কোর্ট নির্দেশ দিয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ অবস্থায় থাকবে, শুনানি যথা নিয়মে চলবে, কারোর জন্য স্পেশাল কেউ অ্যাডভান্টেজ পাবে না বা কোর্ট সেটা দিবে না। ফলে এই মুহূর্তে যেহেতু কালীঘাটের তৃণমূল, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষরা অর্থ সংকটে ভুগছে, তখন এই আইনি সহায়তার নামে কি আরেকটা ধোকাবাজি কিংবা চিটিংবাজির প্রকল্প কিংবা হেল্পলাইন চালু করলো কিনা, সেটা মানুষের মনে অবশ্যই সন্দেহ আছে। কজন পশ্চিমবাংলার মানুষ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কিংবা কল্যাণ ব্যানার্জিদের বিশ্বাস করে? কারণ 2,40,00,000 ভোট তারা পেয়েছে বটে, সেটা 4ঠা মের আগে। এই মুহূর্তে কতজন মানুষ অভিষেক ব্যানার্জি কিংবা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে? আইনি সহায়তার নামে আবার কি তারা প্রতারিত হবে না? তাদের কাছ থেকে টাকা নিয়ে কালীঘাটে পৌঁছে যাবে না তো?
এটাই মানুষের কাছে বড় প্রশ্ন। দর্শকবৃন্দ, এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।